গুড মর্নিং। আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আয়তঘন। তো আগে আমাদের জানতে হবে আয়তঘন জিনিসটা কি। তো আয়তঘন যেমন একটা বই, একটা ইট, একটা বক্স, এগুলো হচ্ছে আয়তঘন। তো এই আয়তঘন জানার আগে আয়তঘনর তল সম্বন্ধে আমাদের জেনে নিতে হবে। যেমন ধরো একটা আয়তঘনাকার বস্তু হচ্ছে একটা বই। তো এই বইয়ের মধ্যে কটা তল আছে, তার মানে এইগুলোকে বলা হয় এক একটা তল বা সারফেস। এদিকে একটা তল রয়েছে দুটো, আর দেখো এটাও কিন্তু একটা তল, সমতল। এইটা একটা সমতল, এইটা একটা সমতল, এইটা একটা সমতল। তাহলে তল সংখ্যা কটা হলো? তাহলে এটা নোট করে রাখবে, একটা আয়তঘনের তল সংখ্যা হচ্ছে, একটা আয়তঘনের তল আছে 6টা, তাই না? আর এগুলোকে বলা হয় ধার বা কিনারা। হ্যাঁ, তো ধার আছে কটা? তো সাইড বা ধার আছে কটা? তো এইদিকে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, তাহলে এদিকে 4টে রয়েছে। আবার এই দিকটা উল্টে দিলে এদিকেও 4টে ধার আছে, ঠিক আছে? তাহলে 4 4 8 হলো। আবার দেখো এইটা একটা ধার, কারণ দুটো তল যেখানে এসে মিশছে সেটা একটা করে ধার। তাহলে এই তলের সঙ্গে এই তল মিশছে এখানে, তাহলে এটা একটা ধার। আবার এই তলের সঙ্গে যেহেতু এই তল মিশছে, তাহলে এখানটা একটা ধার, এখানটা। তাহলে মোট ধার সংখ্যা হচ্ছে, মোট ধার হচ্ছে 12টা হলো। আর আমাদের দরকার হচ্ছে কৌণিক বিন্দু। তো কৌণিক বিন্দু হচ্ছে কোণ। দেখো তিনটে তল যেখানে এসে মেশে সেটা হচ্ছে কোণ। তাহলে এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এটা একটা, এটা একটা, 4টে, আর এদিকে 4টে, তাই না? তাহলে মোট কৌণিক বিন্দু হচ্ছে, কৌণিক বিন্দু হচ্ছে 8টা হলো। তাহলে এইগুলো আমরা জানলাম। আর যেটা আমাদের দরকার সেটা হচ্ছে কর্ণের সংখ্যা। তো এখানে কর্ণ কটা থাকে? তো দেখো এই কর্ণটা তো আমরা বইয়ের মধ্যে দেখাতে পারবো না। তো একটা ঘর কিন্তু একটা আয়তঘন, তাহলে একটা ঘরের মধ্যে যদি আমরা যে কোনো একটা কোণ থেকে তার বিপরীত দিকে নিচের দিকের যে কোণ আছে সেই কোণ বরাবর যে লাইন টানা হয় সেটাকে বলা হয় কর্ণ। বা এটা বলতে পারি একটা ঘরের মধ্যে সবচেয়ে লম্বা যে বাঁশ রাখা যাবে সেইটা হবে তার কর্ণ। তো সব থেকে লম্বা বাঁশ, তাহলে কটা কর্ণ হবে একটা ঘরে? তো একটা ঘরের কর্ণের সংখ্যা হবে 4টি। তাহলে কর্ণ হবে 4টি। তাহলে আয়তঘনের এই তথ্যটা আমাদের কিন্তু পরে কাজে লাগবে। তো এগুলো মনে রাখতে হবে, তো এগুলো নোট করে রাখবে। আর আয়তঘন সম্বন্ধে অঙ্ক করতে হলে কয়েকটা ফর্মুলার দরকার পড়ে। তো সেই ফর্মুলাগুলো দেখো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে যদি আমরা a বলি, প্রস্থকে যদি b বলি, উচ্চতাকে যদি আমরা c বলি, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা যেটা আমরা আগে জানতাম 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে ওইটাকে আমরা এখন থেকে বলবো 2 ইন্টু a প্লাস b ইন্টু c। 2 ইন্টু a প্লাস b ব্র্যাকেটের মধ্যে ইন্টু c। সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এইভাবে মনে রাখবো আমাদের সুবিধার জন্য, কারণ সেই দৈর্ঘ্য গণিত প্রস্থ যুক্ত প্রস্থ গণিত উচ্চতা যুক্ত উচ্চতা গণিত প্রস্থ এরকম বলার থেকে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca বলাটাই সুবিধাজনক। সেই জন্য আমরা এখন থেকে সমগ্র তলের ক্ষেত্রফলটাকে এটাই বলবো। আয়তন বা ঘনফল a ইন্টু b ইন্টু c, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা না বলে আমরা abc বলবো। তাহলে a ইন্টু b ইন্টু c হচ্ছে আয়তন বা ঘনফল। আর কর্ণের দৈর্ঘ্য যেটা এক্ষুনি বলছিলাম, একটা ঘরের মধ্যে সব থেকে লম্বা কত দণ্ড রাখা যাবে বা কত লম্বা একটা বাঁশ রাখা যাবে সেটা বের করতে গেলে আমাদের কর্ণের দৈর্ঘ্য দরকার পড়ে √a² প্লাস b² প্লাস c²। এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? এইগুলো গেল আয়তঘন সম্পর্কিত সূত্র। তো এই আয়তঘন সম্পর্কিত সূত্র ছাড়াও এই চ্যাপ্টারের মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে ঘনক। এটা একটা আয়তঘনের ছবি, এর দৈর্ঘ্য বলা হয় এটাকে, এর প্রস্থ বলতে পারো এটাকে, আর উচ্চতা বলতে পারো। তাহলে এইটাকে যদি আমরা প্রস্থ b বলি তাহলে এটাকে উচ্চতা c বলি। তাহলে a b c, তাহলে এটাও হবে a, এটা উচ্চতা হবে c, আর এটা প্রস্থ হবে b। তো এইভাবে আমরা a b c, যেমন এটাও হবে a, এটা হবে b, আর উচ্চতা হবে c। তো এইভাবে আমরা abc কে, এটা c লিখতে পারবো, ঠিক আছে? এটা আয়তঘন। এই আয়তঘন ছাড়াও আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আছে ঘনক। তো ঘনকের সূত্রগুলো কিন্তু আয়তঘনকের সূত্রের সঙ্গেই জড়িয়ে আছে। তো ঘনকের ক্ষেত্রে আমরা কি পাবো সূত্রগুলো? দেখো ঘনকের ক্ষেত্রে 4 দেওয়ালের ক্ষেত্রফল,
আসলে ঘনক হচ্ছে যখন a সমান b সমান c, মানে c এর জায়গাতেও a, b এর জায়গাতেও a বসিয়ে দিলে এই সূত্রটাকেই আমরা ব্যবহার করতে পারবো, মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান সেটাই হচ্ছে ঘনক। যেমন লুডোর ছক্কা দেখবে চার সব দিকই সমান, দৈর্ঘ্য যেটা প্রস্থ সেটা উচ্চতাও সেটা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলেই সেটা হয়ে যায় ঘনক। তো এই ঘনকের ক্ষেত্রে তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল কি হবে, 2 ইন্টু এ প্লাস এ ইন্টু এ, সবকটা এ বসিয়ে দেবো বললাম, বি এর জায়গাতেও এ বসাবো, সি এর জায়গাতেও এ বসাবো, তাহলে সবগুলো যদি এ হয়ে যায় তাহলে কি হবে, এটা এ প্লাস এ 2a, 2a ইন্টু 2 4a, 4 এর সঙ্গে এটা গুণ করলে হয়ে যাচ্ছে 4 স্কয়ার, তাহলে এই চার দেওয়ালের ক্ষেত্রফলটা হবে 4 স্কয়ার। হলো সমগ্র তলের ক্ষেত্রফল, এটা a ইনটু b, মানে এটা স্কয়ার হবে, এটাও স্কয়ার হবে, কারণ b এর জায়গাতেও a বসাবো, c এর জায়গাতেও a বসাবো, তাহলে a ইনটু a, তাহলে স্কয়ার, এটাও a বসাবো, তাহলে a ইনটু a মানে স্কয়ার, তাহলে 3 স্কয়ার আর ইনটু 2, তাহলে 6, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হলো 6 স্কয়ার। আয়তন a ইনটু a ইনটু a, তাহলে আয়তনটা কত হবে a কিউব। তো এইভাবে আমরা আয়তঘনের সূত্রগুলো থেকেই সঙ্গে সঙ্গে মনে মনে চেঞ্জ করে আমরা ঘনকের সূত্রে প্রকাশ করে নিতে পারবো। কর্ণের দৈর্ঘ্য দেখো a স্কয়ার, এটাও স্কয়ার, এটাও স্কয়ার, তাহলে 3 স্কয়ার রুট ওভার 3 স্কয়ার, রুট ওভার 3 স্কয়ার কে আমরা এটা লিখতে পারি a রুট 3, তাহলে এটা হবে কর্ণের দৈর্ঘ্য a রুট 3। তো এইভাবে আমরা আয়তঘনকের সূত্র থেকে ঘনকের সূত্রগুলোকে প্রকাশ করতে পারবো। বুঝে গেছো নিশ্চয়ই? এখন আমরা দেখব প্রশ্নমালাতে যে অঙ্কগুলো রয়েছে। দেখো এখন কোষে দেখি 4, তো কোষে দেখি 4 এর 1 নম্বর প্রশ্নতে 4টে আয়তঘনাকার বস্তুর নাম লিখতে বলেছি, ওটা তোমরা নিশ্চয়ই লিখতে পারবে এতক্ষণে। আর 2 নম্বর প্রশ্নতে আছে তলগুলি, ধারগুলি, শীর্ষকোণগুলির নাম লিখতে বলেছে, একটা ছবি দিয়েছে, তোমরা ওটাও করতে পারবে। তো 3 নম্বর প্রশ্নটা দেখো, একটি সমকোণী চৌকোণ আয়তঘন, এই যে বললাম আয়তঘনে, আয়তঘনের আরেকটা নাম শুধু আয়তঘন না, সমকোণী চৌকোণ বলা হয়, আয়তঘন, ঘনক, এইগুলোকে সব বলা হয় সমকোণী চৌকোণ। তাহলে সমকোণী চৌকোণ মানে সেটা আয়তঘন হতে পারে, ঘনকও হতে পারে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি আলাদা আলাদা হয় তাহলে সেটা হবে আয়তঘন, আর যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব একই হয় তাহলে সেটা হবে ঘনক। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 5, 4, 3 মিটার হলে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে, একটু আগে বলেছিলাম তোমরা নিশ্চয়ই শুনেছো, সবচেয়ে লম্বা দণ্ড মানে কর্ণ বের করতে বলেছি, তাহলে কর্ণের সূত্রটা আমরা জানি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে 4 এর অঙ্কটাতে আমরা, সরি 3 এর অঙ্কটাতে আমরা কি করব, আয়তঘনের, এটা আয়তঘন হবে নিশ্চয়ই, সমকোণী চৌকোণ বলেছি, সমকোণী চৌকোণও লিখতে পারো। তো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা তাহলে এটা আয়তঘনেও লিখলে ক্ষতি হবে না, আয়তঘনেও লিখতে পারো। তাহলে আয়তঘনের দৈর্ঘ্য বলে দিয়েছে 5 মিটার, প্রস্থ বলে দিয়েছে 4 মিটার, উচ্চতা বলে দিয়েছে 3 মিটার। তাহলে আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দেওয়া আছে, সবচেয়ে লম্বা দৈর্ঘ্য মানে কর্ণ, তাহলে কর্ণ হচ্ছে রুট ওভার 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তার মানে 25 প্লাস 16 প্লাস 9, তাহলে রুট 50। রুট 50 এর মান থেকে আমরা 5 দিয়ে ভাগ করে নিলে পাবো 5 10 এ 50, আর একবার 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি 2, দুটো 5 পাচ্ছি, তার মানে 5 রুট 2। রুটের ভিতরে যদি দুটো করে থাকে তাহলে একটা করে বাইরে লিখতে পারি, তাহলে এটা হবে 5 রুট 2, ঠিক আছে? বা আর একটু ভেঙে তোমাদের এইভাবে লিখতে পারো, 50 মানে 5 ইন্টু 5 ইন্টু 2, তাহলে দুটো 5 থেকে একটা 5 বাইরে চলে আসবে, তাহলে হবে 5 রুট 2 মিটার। তাহলে এটাই হবে কর্ণের দৈর্ঘ্য। অতএব সবচেয়ে লম্বা দণ্ড হবে, তাহলে উত্তরটা লিখে দেবে, সবচেয়ে লম্বা দণ্ডের দৈর্ঘ্য, উত্তরটা অবশ্যই লিখবে কিন্তু, সবচেয়ে লম্বা দণ্ডের দৈর্ঘ্য 5 রুট 2 মিটার, ঠিক আছে? আমি বলে দিলাম এটা লিখবে কিন্তু, ঠিক আছে? তারপরে দেখো 4এরটা, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার, একটা তল। তো ঘনকের মোট কটা তল আছে, আয়তঘনের 6টা তল, তল সংখ্যা 6, ঘনকেরও তল 6টা তল, ঘনকেরও ধার সংখ্যা 12, ঘনকেরও কৌণিক বিন্দু 8, ঘনকেরও কর্ণের 4, এগুলো সব আয়তঘনেরও বটে, মানে সমকোণী চৌকোণের, ঠিক আছে? তাহলে 6টা তল, 6টা তলের মোট ক্ষেত্রফল হচ্ছে 6 স্কয়ার। তাহলে একটা তলের ক্ষেত্রফল কত হবে, কমন সেন্স থেকে 6টা তলে যদি 6 স্কয়ার হয়, 4টে দেওয়ালে যদি 4 স্কয়ার হয়, তাহলে একটা তলের ক্ষেত্রফল কত হবে,
তাহলে নিশ্চয়ই বলতে পেরেছো। তাহলে একটা তলের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। তো এখানে একটা তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 64। তাহলে ধরি ঘনকের বাহু, ঘনকের ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান হয়, সেই জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা না বলে সাধারণত বলা হয় ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। তাহলে শর্তটা হচ্ছে একটি তল বলেছে, তাহলে a স্কয়ার সমান হচ্ছে 64। তাহলে a সমান হবে √64 মানে হচ্ছে 8। তাহলে a মানে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। ঘনকের একটাই অজানা রাশি, সেটা হচ্ছে বাহু, কারণ এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। তো প্রশ্নটা আরেকবার পড়ে নেবে, আয়তন কত। তো কি বললাম, ঘনকের আয়তন, এটাও a এটাও a এটাও a, তিনটে যদি a হয় গুণ করলে হয় a কিউব। তাহলে ঘনকের আয়তন হবে a কিউব মানে হচ্ছে 8 এর কিউব। ঘন এককটা দেখে নেবে একবার, মিটার আছে, তাহলে ঘন মিটার, তার মানে হচ্ছে 512 ঘন মিটার, এটাই হবে আয়তন। ঠিক আছে। তারপরে দেখো 5এরটা, বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর একটা খাল কাটা হয়েছে। পড়বে, আগে অঙ্কটা পড়ে নেবে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা। তো অঙ্কটা পড়লেই বুঝতে পারবে যে কি বের করতে বলেছে, কি দেওয়া আছে। প্রথমে দেওয়া তথ্যগুলোকে অন্তত খাতায় লিখে নেবে। তাহলে 5এর অঙ্কটাতে দেখো কি কি দেওয়া রয়েছে। একটা খাল কাটা হয়েছে, খালটা 2 মিটার চওড়া, তাহলে খালটির চওড়া মানে প্রস্থ হচ্ছে 2 মিটার। তারপরে বলেছে গভীরতা, খালটির গভীরতা, তো গভীরতা মানে হচ্ছে উচ্চতা ধরতে পারে এখানে 8 ডেসিমিটার। এই যে পরিমিতিতে এই একটা জায়গা কিন্তু আমাদের খুব লক্ষ্য রাখতে হয়, সেটা হচ্ছে এই এককগুলো সবসময় দেখতে হবে এককগুলো একই আছে না পাল্টে দিয়েছে। ডেসিমিটার, তো এটা মিটার এটা ডেসিমিটার, দুটোকে একই করতে হবে, হয় মিটারটাকে ডেসিমিটার করতে হবে, না হয় ডেসিমিটারকে মিটার করতে হবে। তো আমরা এখন কি করব, তো পরের প্রশ্নটা যদি দেখি 240 ঘন মিটার মাটি কাটা হয়েছে, যেহেতু আয়তনটাকে মিটারে দিয়েছি, ওটা ঘন মিটার মানে কিন্তু অবশ্যই আয়তন, তো আমরা তাহলে ডেসিমিটারটাকে মিটার করে নিই। তাহলে ডেসিমিটারকে মিটার করতে গেলে মিটারের আগে ডেসিমিটার আছে, মিটারের পরে ডেসিমিটার হচ্ছে, তার মানে ডেসিমিটার থেকে মিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, তার মানে 8/10 মিটার হবে এটা। ঠিক আছে, ভগ্নাংশ রেখে দেবে, দশমিক করতে যাবে না। ঠিক আছে, এবার বলেছে মোট 240 ঘনমিটার দৈর্ঘ্য কত। তাহলে খালটির দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি খালটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার। তাহলে শর্ত কি হবে, শর্ত হচ্ছে আয়তন x গণিত 2 গণিত 8/10, এটা সমান হচ্ছে 240, কারণ 240টা মাটি কাটা হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা x টা বার করব। তাহলে 240, 10টা দেখো এদিকে ভাগ আছে, ওদিকে যদি নিয়ে যায় তাহলে গুণ হবে, আর 2 এদিকে গুণ আছে, এদিকে নিচে চলে আসছে, 8টাও তাই এদিকে উপরে আছে, এদিকে নিচে চলে গেল। তাহলে এখান থেকে আমরা পাবো 8 3 24 0 আর 15 2 30, তার মানে x সমান হলো 15 আর 10 এ গুণ মানে 150। ব্যাস, এবার উত্তরটা লিখলেই হবে। অতএব খালটির দৈর্ঘ্য কত, 150 মিটার। শুধু দেখে দেখে অঙ্কটা লিখে নেবে না, কিন্তু আমি কি বলছি এটা শোনার পর তারপরে লিখবে। ঠিক আছে, পুরোটা আগে শুনে নেবে, তারপরে অঙ্কটা লিখবে, না হলে কিন্তু অঙ্কটা বুঝতে পারবে না, পরের অঙ্কটাও করতে পারবে না। তারপরে দেখো 6এরটা, একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। তো দেখো এখানে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছি, ঘনকের কর্ণ, তো কি বলেছিলাম তোমাদের খাতায় নিশ্চয়ই লেখা আছে ঘনকের কর্ণ, এটা হচ্ছে আয়তকোণের কর্ণ। তাহলে ঘনকের কর্ণ, এই বি এর জায়গাতে এ, সি এর জায়গাতে এ বসালে ঘনকের কর্ণ কি বলেছিলাম মনে আছে, দেখো তোমাদের খাতায় লেখা আছে কিনা, a√3। তাহলে এখানে আমরা লিখব ঘনকের কর্ণ হচ্ছে, বলে দিয়েছে ঘনকের কর্ণটা হচ্ছে 4√3, ঘনকের কর্ণটা হচ্ছে 4√3 সেমি।
তাহলে আমরা যেহেতু ঘনকের কর্ণের সূত্রটা জানি a√3, তাহলে আমরা লিখে দেবো শর্ত। তাহলে শর্ত কি হবে, a√3 সমান হচ্ছে 4√3, বা a সমান হবে কত, এদিকে √3টা গুণ আছে, তাহলে 4√3 কে √3 দিয়ে ভাগ। বলছি শুধু অঙ্কটা কিন্তু কেউই এটা করবে না যে অঙ্কটা লিখে নিলাম আর হয়ে গেল। অঙ্কটা কি বলছি, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এটা যদি না শোনো তাহলে কোনোদিন অঙ্ক শিখতে পারবে না। শিখতে হলে আমার কথাগুলো সব শুনতে হবে, শুনে তারপরে অঙ্কটা করবে, দেখবে ভালো লাগবে। তারপরে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল, এটাই কিন্তু উত্তর নয়, সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছি। তো সমগ্র তলের ক্ষেত্রফলে দেখো তোমাদের খাতায় লেখা আছে 2 * AB BC CA, এটা হচ্ছে আয়তঘনিক। তাহলে ঘনকেরটা কি বলেছিলাম ভালো করে দেখো, ঘনকের 6টা তল, তাহলে সমগ্র তল মানে হচ্ছে 6a²। তাহলে 6a² হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি লিখবে এখানে, এখানে লিখবে অতএব আয়তক্ষেত্রের এখানে লিখবে সমগ্র তলের ক্ষেত্রফল, কথাটা লিখতে হবে কিন্তু, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a² সমান 6 * 4a²। তাহলে কত হবে এটা, 6 * 4a² মানে 16, তারপরে 6 কে 16 দিয়ে গুণ করে যা হবে সেটা লিখবে বর্গ সেমি। তাহলে এটা কথাটা লিখে নিতে পারবে নিশ্চয়ই। তারপরে দেখো 7এর অঙ্কটা পড়ে নাও আগে। একটি ঘনকের ধারগুলির সমষ্টি, কটা ধার আছে বলেছিলাম, 12টা ধার আছে, ধার আছে 12টা, এটা আয়তঘনেরও 12টা ধার, ঘনকেরও 12টা ধার, ধারগুলির সমষ্টি হচ্ছে 60। তাহলে 7এর অঙ্কটা দেখো, ঠিকঠাক অঙ্কগুলো শুনে নিয়ে করবে, শুনে নিয়ে যদি করো তাহলে কোনো সমস্যা হবে না, কি লিখতে হবে না লিখতে হবে আমি সব বলে দিয়ে যাচ্ছি, ঠিক আছে। সব সময় হয়তো সবটা লেখা হচ্ছে না, কিন্তু আমি বলে দিচ্ছি, অতএব শুনে নিয়ে করলে কিন্তু ঠিক বুঝতে পারবি। আর যদি শুধু ছবি দেখে করো তাহলে অঙ্কটা ঠিক ঠিক আয়ত্তের মধ্যে আসবে না, অতএব তখন আর নিজে করতে পারবে না। হ্যাঁ, অথবা হয়তো যে লেখাগুলো আমি লিখছি না সেগুলো যদি না লেখো তাহলে অঙ্কটা কিন্তু সঠিকও হবে না। সেজন্য আমার কথাটা শুনে নিয়ে লিখবে, দেখবে একদম ঠিক হবে। একটি ঘনকের ধারগুলির সমষ্টি বলেছে 60, তাহলে ঘনকের ধারের সমষ্টি হচ্ছে 60। তাহলে ধারের সমষ্টি যদি 60 হয়, এককটা লিখবে 60 সেমি। কটা ধার আছে বললাম, 12টা। তাহলে একটি ধারের দৈর্ঘ্য, এটা ঘনক সেজন্য ধারের দৈর্ঘ্য হচ্ছে a সেন্টিমিটার। তাহলে শর্তটা কি হয়ে গেল, যে 12টা ধার আছে, তাহলে 12a সমান হলো 60, অতএব a সমান আমরা কত পেলাম, 60/12, তার মানে a সমান হলো 5। তার মানে ধারের দৈর্ঘ্য মানে এখানে বাহুর দৈর্ঘ্য পেলাম 5। প্রশ্নটা পড়ে নেবে আরেকবার। ঘনফল কত, ঘনফল বা আয়তন হচ্ছে ABC, কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে কি AQ, তাই না। ঘনকের ক্ষেত্রে লেখা আছে দেখো AQ, তাহলে এখানে লিখবে অতএব ঘনকটির আয়তন কত হবে, AQ মানে কত, 5 কিউব, 5 কিউব মানে কত, 5 কিউব মানে হচ্ছে 125 ঘন সেমি, ঠিক আছে। এখানে এটা লিখতে হবে কিন্তু, না হলে অঙ্কটা হবে না, ঠিক আছে। তারপরে দেখো 8এরটা, পড়ো আগে অঙ্কটা, তাহলে দেখো নিজেই করতে পারবে এখন। একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, একটা ঘনকের 6টাই তল আছে, তো 6টা তলকেই বলা হয় 6টা পৃষ্ঠতল, 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। তাহলে এখানে 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 216। তাহলে 8এর অঙ্কটা তোমরা নিজেরাই করবে, আমি একটু বলে দিচ্ছি তোমাদের, শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার জন্য। নিজেরাই করতে হবে কিন্তু, লিখতেও হবে নিজেরা, শুনে নেবে তারপর করবে, তাহলেই করতে পারবে। তাহলে প্রথমে কি লিখবে, এখানে লিখবে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে 216, তাহলে এখানে লিখবে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে 216 হলো। এবার ধরে নেবে বাহুর দৈর্ঘ্য হচ্ছে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, দিয়ে শর্ত লিখে দেবে। তো শর্তটা কি না, 6a² সমান হচ্ছে 216, নিশ্চয়ই করতে পারবে। তো এখান থেকে a² পাবে 216, দেখো এদিকে 6 গুণ আছে, তাহলে এখানে এসে ভাগ হবে, 6 × 3 = 18, 6 × 6 = 36,
তাহলে a সমান হবে √36 মানে হচ্ছে 6, 36 এর বর্গমূল হচ্ছে 6। তাহলে a এর মান মানে বাহুর দৈর্ঘ্য পেলাম আমরা 6। প্রশ্নটা আরেকবার পড়ে নাও, কি বলেছে? আয়তন কত? ঘনকের আয়তনের সূত্র কি বললাম? ঘনকের আয়তন হচ্ছে a কিউব। তাহলে a যদি 6 হয় তাহলে a কিউব কত হবে নিশ্চয়ই বার করতে পারবে, এবং এর আগেও অঙ্কতে করেছি আমরা। অতএব এখানে লিখবে অতএব ঘনকের আয়তন a কিউব সমান 6 এর কিউব। 6 এর কিউব মানে কত? 6 এর কিউব মানে হচ্ছে 6 কে 6, তিনটে 6 এর গুণ। তাহলে 6 × 6 × 6, তার মানে 36 কে 6 দিয়ে গুণ। নিশ্চয়ই এটা করে এটা লিখতে পারবে। তাহলে ঘনকের আয়তন হবে a কিউব মানে 6 এর কিউব মানে 36 কে 6 দিয়ে গুণ করে যা হবে সেটাই। ঠিক আছে? তারপরে দেখো 9 এরটা, একটি সমকোণী চৌপলের, তাহলে এটা নিচে শেষ করবে একটি। তারপরে 9 এরটা পড়ে নাও, সমকোণী চৌপলের আয়তন বলেছে 432 সমান আয়তন বিশিষ্ট দুটো ঘনকে পরিণত করা হলো, প্রত্যেকটা ঘনকের ধারের দৈর্ঘ্য কত? তো এটা কি করা হলো দেখো, 9 এরটা পড়ে নিয়েছো নিশ্চয়ই এতক্ষণে। তো 9 এর অঙ্কটা বলেছে একটি সমকোণী চৌপলের আয়তন বলে দিয়েছি। তাহলে ধরে নিচ্ছি আমরা ঘনকের, এটা ঘনকে পরিণত করা হয়েছে, ঘনকের বাহু হচ্ছে a, এটা আমরা ধরে নিলাম। আর সমকোণী চৌপল এর আয়তনটা বলে দিয়েছে 432 ঘন সেমি। এবার এটাকে কি করেছে? দুটো ভাগে ভাগ করেছি। তাহলে আমরা লিখব প্রতিটি ঘনকের আয়তন কত হবে? 432 কে যেহেতু দুটো ভাগে ভাগ করেছি আমরা 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে হবে 216 ঘন সেমি। তাহলে এক একটা ঘনক, প্রতিটা ঘনক মানে এক একটা ঘনকের আয়তন হচ্ছে 216 ঘন সেমি। প্রশ্নটা আরেকবার পড়ে নাও, ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য, তো আমরা ঘনকের বাহু মানেই ধারের দৈর্ঘ্য, কিন্তু বাহু মানে ধারের দৈর্ঘ্য। অতএব আমরা শর্ত লিখতে পারবো, কি শর্ত? এটা তো আয়তন, আয়তনের সূত্র আমরা জানি a কিউব, তাহলে শর্ত হচ্ছে a কিউব মানে হচ্ছে 216। তো এখান থেকে a বার করতে হবে। a মানে 216 কে এমন সংখ্যায় ভাঙতে হবে যেন আমরা তিনটে সংখ্যা একই পাই। তাহলে 216 কে যদি আমরা 2 দিয়ে ভাঙি তাহলে 1 0 8, আবার 2 দিয়ে 5 2 10, 4 2 8, আবার 2 দিয়ে 27, আবার 3 দিয়ে 9, আবার 3 দিয়ে 9। তো এই তিনটে করে নিয়ে আমরা একটা লিখতে পারবো এখানে, মানে এটা হচ্ছে 2 এর কিউব ইনটু 3 এর কিউব, তার মানে হচ্ছে 6 a কিউব মানে হচ্ছে 6 এর কিউব। অতএব a মানে হচ্ছে 6। তাহলে এটাই বাহুর দৈর্ঘ্য, নিশ্চয়ই বুঝেছো? তো তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে 6 সেমি, নিশ্চয়ই লিখতে পারবে। তারপরে দেখো 10 এরটা, ঘনকের প্রত্যেকটা বাহুকে 10% কমানো হলো, মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত? পড়ে নিয়েছো অঙ্কটা, পড়ে নাও আগে। 10 এরটা করো, একটা ঘনক এর প্রত্যেক বাহুকে 50% কমানো হয়েছে। তাহলে ধরে নিচ্ছি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ বলা হয় না, এটাকে বাহু বলা হয়। ঠিক আছে? এ একক যা থাকবে, সেন্টিমিটার থাকতে পারে, মিটার থাকতে পারে, যাই হোক না কেন। এর আয়তন কত? এর বাহু যদি এ হয়, আয়তন হবে a কিউব ঘন একক, তাই না? এখন যদি 50% কমানো হয়, 50% কমিয়ে বাহুর দৈর্ঘ্য হবে কত হবে? a ছিল, এখান থেকে কমবে মানে মাইনাস হবে। কত মাইনাস হবে না, a এর 50% মানে 50/100, মানে a থেকে বাদ যাবে a/2, তাই না? তাহলে a থেকে a/2 গেলে আমরা পাবো a/2 ই পাবো। তাহলে 50% কমিয়ে বাহুর দৈর্ঘ্য হলো a/2। অতএব আয়তন হবে, তাহলে আয়তন হবে a/2 এর হোল কিউব, কারণ আয়তন মানে a কিউব, আমরা সূত্রটা জানি বাহুর কিউব, তার মানে হচ্ছে a³/8 হলো। তাহলে আয়তন যখন আমরা পেয়ে গেলাম, তারপরে আমরা কি লিখব?
তাহলে আমরা এখন লিখব মূল ঘনকের আয়তন আর পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত দিয়েছি। তাহলে মূল ঘনক ছিল আমাদের a কিউব এটা, আর পরিবর্তিত ঘনক ছিল, দেখো তোমাদের খাতায় আছে, আমি মুছে দিয়েছি, এটা ছিল a কিউব বাই 8। তাহলে এদের অনুপাতটা হবে, দেখো এখানে একটা ব্যাপার দেখো, তিনটে হয়ে গেছে। আমরা জানি যদি চারটে থাকে a বাই b বাই c বাই d, তাহলে কার সঙ্গে কে গুণ হয়? প্রথমটার সঙ্গে চতুর্থটা গুণ হয়, মাঝের দুটো নিচে চলে যায়, তার প্রথম আর চতুর্থটা উপরে থাকে। তো এখানে তিনটে আছে, তো এক্ষেত্রে আমরা এই তিনটেকে চারটে কিভাবে করতে পারবো? আমরা সেখানে দেখবো এই সমানের সঙ্গে যে দাগটা রয়েছে, বা প্লাসের সঙ্গে বা মাইনাসের সঙ্গে যে দাগটা রয়েছে, তার দেখো নিচের দিকে দুটো হয়ে গেছে, মানে এখানে সিডি আছে। তাহলে আমাদের এ বির মধ্যে একটা আছে, তো সঙ্গে সঙ্গে আমরা বুঝে ফেলবো যে এর নিচে আমাদের একটা এক বুঝে নিতে হবে। তাহলে এর নিচে যদি আমরা একটা এক আছে মনে করতে পারি, তাহলে প্রথম গুণিত চতুর্থ করলে আমরা পাবো a কিউব ইন্টু 8 বাই 1 ইন্টু a কিউব। তাহলে a কিউবটা কেটে গেল, তার মানে 8:1। তাহলে এটাই হবে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তন। ঠিক আছে, তাহলে এখন এই পর্যন্তই রইল, আমরা পরের ভিডিওতে বাকি অংশটা দেখে নেব।